সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে বললে আমি শুরু করতে পারি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার ভয়েস কি শোনা যাচ্ছে? ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। কেমন? করোনাকালীন অবস্থায় আমরা কলেজে ক্লাস নিতে পারছি না, তারপর আমরা চেষ্টা করছি তোমাদের সাথে থাকার জন্য। অনেক সময় আমাদের অনলাইনের নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হয়, তারপরেও আমরা চেষ্টা করি তোমাদের সাথে থাকতে। আমি তোমাদেরকে গত মঙ্গলবারে আমি তোমাদের একটি ক্লাস করিয়েছিলাম। ক্লাসটা হলো অর্থায়নের উপরেই, অর্থায়নের সূচনা। কেমন? অর্থায়নের সূচনা আমি করিয়েছিলাম। তো সেখানে আমি তোমাদের অর্থায়নের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে অর্থায়নের যে বিষয়টা, অর্থায়নের বিষয়টা হলো যে আমি ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করে সেটা আমি সুষ্ঠুভাবে পরিচালনা করা, ব্যবসায় মুনাফা অর্জনে সহায়তা করা, এটা হলো অর্থায়ন। সেখানে আমি আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম যে অর্থায়নটা হলো যে আমাদের যে ব্যবসা, আমরা যে ব্যবসা করি সেই ব্যবসাটার মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। সেই উপাদানগুলো কি কি? একটা ব্যবসা পরিচালনা করতে গেলে তোমরা জানো যে সেখানে সম্পদ থাকে, লাইবিলিটি থাকে, ওনার সিকিউরিটি থাকে, আয় থাকে, এই বিষয়গুলো। এগুলো হলো ইনস্ট্রুমেন্ট, মানে উপাদান। তো অর্থায়নেরও কিছু বিষয় আছে। আমি অর্থায়নটা কত দিনের জন্য করব, কত সময়ের জন্য করব, সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আমাদের যে আমি যে অর্থায়নটা করব। কারণ অর্থ ছাড়া ব্যবসা হয় না, আবার সবার কাছে সম্ভব হয় না যে একবারে নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা করা। সেজন্যই অর্থায়নের সৃষ্টি হয়েছে। তো ব্যবসার বাইরে থেকে যদি কোনো অর্থ ব্যবসায় করে, ব্যবসায় আসে, সেটা অর্থায়ন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, অর্থায়নটা অ্যাকাউন্টিংয়ের মতো নয়। অ্যাকাউন্টিংয়ে আমরা জানি যে বাইরের থেকে আসলেই সেটা অতিরিক্ত মূলধন হয়, কিন্তু ফিন্যান্স সেটা সমর্থন করে না। ফিন্যান্সের যে অর্থায়নটা, সে অর্থায়ন, যে অর্থের যে উৎসটা, সেটা আসতে হলে নির্দিষ্ট কিছু চ্যানেলের মাধ্যমে আসতে হয়। তো আমরা এই ব্যবসা পরিচালনার মধ্যে ব্যবসা পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো কয়েকটা ভাগে আমরা ভাগ করে থাকি। যেমন আমরা আমার ব্যবসার হিসাবটা আমি কত দিনের করি, সেটাকে আমি 1 মাসের করি না 6 মাসের না 1 বছর, সেটার উপর নির্ভর করে আমার যে বিজনেসের কার্যক্রম। এখন আমি যদি অল্প অল্প সময় করে আমি হিসাব করি, সেই হিসেবে আমার যে অর্থায়ন, সে অর্থায়নটা, আমি যে অর্থের যোগান দিব, আমি যে ব্যবসায় যে অর্থায়ন করব, আমি যে বাইরের থেকে যে টাকা আনবো, সেটা কত সময়ের জন্য আনবো, আমার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সেটা আমি করব। আমার প্রতিষ্ঠানে অল্প সময়ের জন্য যদি টাকার প্রয়োজন হয়, তাহলে সেটাকে আমি অল্প সময়ের জন্য আমি অর্থায়ন করব। তাহলে আমরা অর্থায়ন বলতে সামগ্রিকভাবে যেটা বুঝেছিলাম যে আমরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করা। তো আমরা আজকে শিখবো, তোমাদের 5ম অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে তোমরা খেয়াল রাখবা, স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে 1 বছর বা তার কম সময়ের জন্য প্রতিষ্ঠানে যদি টাকা
আনা হয় বা 1 বছর বা তার কম সময়ের জন্য প্রতিষ্ঠানে যদি অর্থ আনা হয়, সেটা ব্যবসা পরিচালনের জন্য 1 বছর বা তার কম সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এইটাই হলো স্বল্পমেয়াদী অর্থায়ন। অর্থায়ন মানে অ্যাকাউন্টিংয়ে বলি আমরা অতিরিক্ত মূলধন, ফিন্যান্সে বলি আমরা অর্থায়ন। অর্থাৎ আমি ব্যবসা করতে অর্থ লাগবে, সেটা কত সময়ের জন্য করব। অ্যাকাউন্টিংয়ের মতো বিজনেসে ফিন্যান্সেও 3 ধরনের বিষয় আছে। আমি অর্থটা আমার একটা ব্যবসা পরিচালনা করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। যেমন প্রতিদিনের ব্যবসাটা সেটা পরিচালনার জন্য আমার কিছু নগদ অর্থের প্রয়োজন হয় বা কিছু চলতি সম্পদের প্রয়োজন হয়, দীর্ঘমেয়াদের জন্য দীর্ঘভাবে প্রয়োজন হয়। তো যারা ছোট ছোট ব্যবসা করে, যাদের স্বল্প মূলধন, তারা বিশেষ করে স্বল্পমেয়াদী অর্থায়নটা করে থাকে। স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থায়নের মধ্যে তোমাদের মধ্যমেয়াদী যে অর্থায়ন, সেটা তোমাদের খুব একটা পরীক্ষা আসবে না, তোমাদের আসবে স্বল্পমেয়াদী। এই স্বল্পমেয়াদী এটাই খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্বল্পমেয়াদী অর্থায়নটা কি বলছে এখানে, আমরা একটু এটা আলোচনা করি। স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে আছে IM ফান্ডে। এর মতে উনি একজন বিখ্যাত ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর দক্ষ লোক, ইন্ডিয়ান একজন বিশিষ্ট রাইটার। উনি বলছে ফান্ডস অ্যাভেলেবল ফর এ পিরিয়ড ফর 1 year অর লেস ইজ কল্ড শর্ট টার্ম ফাইন্যান্স। 1 বছর বা তার কম সময়ের জন্য যদি আমরা ব্যবসায় অর্থ সংগ্রহ করি, এটাই হলো অর্থায়ন। কেমন? তো আমি বলে দিছি যে আমি যদি বাইরের থেকে ব্যবসায় টাকা নিয়ে আসলেই সেটা অর্থায়ন হবে না। অর্থায়নে টাকা আসতে হলে কিছু নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আসতে হবে। সেখানে বলা আছে 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থ পাওয়া হলো স্বল্পমেয়াদী অর্থায়ন। এটা তোমরা জানো, তোমাদের অনেকেরই এটা ফিন্যান্স ছিল, তোমরা এটা জানো। আচ্ছা, আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা আমরা আজকে দেখব। কেমন? কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সব খেয়াল রাখবা। স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 3টা বিষয় কি কি? একটা বিষয় হলো যে ঋণ ব্যবস্থাপনা বা ডেট ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি 1 বছর তার কম সময়ের জন্য যদি আমার অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা আমি ঋণের মাধ্যমে সংগ্রহ করতে পারি। সেটাকে বলা হয় ডেট ম্যানেজমেন্ট বা ঋণ ব্যবস্থাপনা। সেটা আমি ঋণের মাধ্যমেও টাকাটা সংগ্রহ করতে পারি। সেটা কি ধরনের ঋণ, সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনার মাধ্যমে আমরা বুঝবো। এর পরের যে অবস্থানটা আমরা আলোচনা করি মজুদ ব্যবস্থাপনা, যেটাকে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলে থাকি। ইনভেন্টরি ম্যানেজমেন্টের কাজ আমরা জানি যে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের আমরা সম্পদ দেখি, যত ধরনের এই যে আমরা বিভিন্ন বিজনেসে দেখি যে তারা পণ্য স্টক করে রাখছে, এই বিষয়গুলাই হলো মজুদ ব্যবস্থাপনার আন্ডারে আছে। এবং মজুদটা অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে আমরা সেটাকে একটা অ্যাসেট বলি, ফিন্যান্সের দৃষ্টিকোণ থেকেও সেটাকে অ্যাসেটই বলা হয়। তবে মজুদ ব্যবস্থাপনায় কি কাজ করা হয় সেটা আমি একটু বলি। মজুদ ব্যবস্থাপনায় যেই কাজটা করা হয় সেটা হলো যে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণ মজুদ করলে ব্যবসাটা ভালোভাবে পরিচালিত করতে হবে। অনেক সময় তোমরা দেখবা যে যেই পণ্যটা কম মার্কেটে কম কাটতি হয় বা মার্কেটে কম রানিং করে, মার্কেটে কম যায়, সে পণ্য যদি তুমি অনেক বেশি স্টক করে রাখো, তাহলে তোমার সেখানে ওই অর্থটা সেই মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে। সেখানে তুমি বিক্রি করতে না পারলে তোমার ব্যবসায় অর্থ আসবে না, ব্যবসা না আসলে তোমার ব্যবসা স্থবির হয়ে যাবে, ব্যবসা দুর্বল হয়ে পড়বে। তো তখন অনেক সময় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে যায়। এই জন্য মজুদ ব্যবস্থাপনাতে আমরা শিখব। আমরা বিভিন্ন ধরনের ব্যবসা দেখি, সেই ব্যবসার মধ্যে মজুদ ব্যবস্থাপনাটা হলো পণ্য মজুদটা আমি কি ধরনের আমার একটা পণ্য, যে পণ্যগুলো দ্রুত নষ্ট হয়ে যায় সেই পণ্যগুলো কতদিনের জন্য আমি মজুত করব, যে পণ্যটা অল্প সময়ের জন্য অনেক দিন থাকে, সেটা যেমন একটা হার্ডওয়্যারের দোকান তোমরা দেখবে, সেখানে অনেক পণ্য আছে দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সেটা নষ্ট হয় না, সে স্টক করতে পারে। আবার কিছু পণ্য আছে দেখবা, যেমন আমরা কাঁচামাল বলতে পারি, ফল বলতে পারি, যেগুলো অল্প সময়ের মধ্যে নষ্ট হয়, সেগুলো আমি কিভাবে মজুত করব, এটা আমরা মজুদ ব্যবস্থাপনার মধ্যে শিখব।
এরপরে আসো নগদ ব্যবস্থাপনা, আমরা ক্যাশ ম্যানেজমেন্ট আমরা শিখব। ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে আমরা শিখব যে একটা প্রতিষ্ঠানের মধ্যে যে নগদ টাকা যে প্রয়োজন হয়, এখন সেই নগদ টাকাটা কিভাবে ব্যবসায় পরিচালিত হয় সেটা হলো নগদ ব্যবস্থাপনার কাজ। তোমরা একটা জিনিস জেনে থাকবা, সেটা হলো যে আমরা এই অধ্যায়ে যা কিছু আলোচনা করব সব কিছুই হলো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি রিলেটেড। কিরকম দেখো, ঋণ ব্যবস্থাপনার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা স্বল্পমেয়াদী আমরা ঋণ নিব। স্বল্পমেয়াদী ঋণ কোনগুলো? স্বল্পমেয়াদী ঋণটা হলো যে 1 বছর বা তার কম সময়ের জন্য ঋণ করা, সেটা আমরা দেখব। এরপরে দেখো প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব এখানে দেওয়া আছে। এরপর আছে মজুদ পণ্য, যেটা নাকি এই মজুদ ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার এখানে আছে দেখো প্রদেয় নোট বা স্বল্পমেয়াদী ঋণ, এই জিনিসটা ঋণ ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা প্রাপ্য হিসাব করব, এই প্রাপ্য হিসাব এগুলাও আছে। ব্যবস্থাপনা এই যে অর্থের থাকে, সেটাতে আমরা দেখব যে একটা প্রতিষ্ঠানের মধ্যে সে নগদ অর্থ এই যে কিভাবে ব্যবসায় পরিচালনা হয়। যেমন নগদ ব্যবস্থাপনার যে বিষয়টা আমরা এখানে করব, সেখানে হলো একটা প্রতিষ্ঠানে যদি অনেক বেশি নগদ রেখে দেওয়া হয় ক্যাশের মধ্যে, তাতে তার কোনো লাভ হবে না, কারণ সে নগদ টাকা জমা রাখলে তার অলস টাকা পড়ে থাকবে। সেজন্য সে যেটা করবে, এটা হলো নগদ অর্থটা যা প্রয়োজন তাই রেখে বাকি অর্থটা দিয়ে সে পণ্য ক্রয় করবে। ওই পণ্য ক্রয় করে সে ব্যবসায় পরিচালিত করলে তার মুনাফা আসবে। তার মানে এই প্রতিটা বিষয় আমরা এই অধ্যায়ের মাধ্যমে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যতগুলো অধ্যায় করবে ফিন্যান্সে, তার মধ্যে এই অধ্যায়টা হলো গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখলাম সেটা ঋণ ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা এবং নগদ ব্যবস্থাপনা। এই 3টা ব্যবস্থাপনা আমরা এখানে করব। কেমন? তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সের মধ্যে আমরা এই 3টা বিষয় শিখব। এবং শর্ট টার্ম ফাইন্যান্স হলো এই 3টা হিসাবের মধ্যে বা 3টা বিষয়ের মধ্যে আমরা যে বিষয়টা করব সেটা হলো এই 3টার মধ্যে যে ইনস্ট্রুমেন্ট, ফিন্যান্সের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, উপাদান, সেই উপাদানগুলো এখানে যা আছে সবই 1 বছর বা তার কম সময়ের। তো সেই জন্য আমরা এটা করব। তাহলে আমরা চলে যাই, আমরা কিভাবে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস এখানে দেখেছো যে আমি বোর্ডের মধ্যে লিখেছি যে ঋণ ব্যবস্থাপনা। আমরা যখন এই অধ্যায়টা করব সেখানে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে ঋণ ব্যবস্থাপনা। ঋণ ব্যবস্থাপনাটা কি? যেমন ঋণ ব্যবস্থাপনা বা ডেট ম্যানেজমেন্ট। ঋণ ব্যবস্থাপনা বা ডেট ম্যানেজমেন্ট সেটা আসলে কি এখানে এই অধ্যায়ের মধ্যে সেটা বিষয়টা কি একটু আলোচনা করব। তো আমরা একটা বিষয় এখানে খেয়াল রাখবো, তোমরা একটু দেখে থাকবা, সেটা যে তোমরা কি আমার ক্লাসটা কি ক্লিয়ারলি দেখতেছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও কমেন্ট করে। ঠিক আছে। তো ঋণ ব্যবস্থাপনার মধ্যে আমরা কি করব, মানে আমরা কি কাজটা করব, সেখানে কেন ঋণ ব্যবস্থাপনা? আমি বলছি যে শর্ট টার্ম ফাইন্যান্সের মধ্যে আমরা 1 বছর বা তার কম সময়ের জন্য ব্যবসায় অর্থ সংগ্রহ করি। তো ঋণ ব্যবস্থাপনার মধ্যে 1 বছর বা তার কম সময়ের মধ্যে আমি প্রতিষ্ঠানের জন্য ঋণ সংগ্রহ করি। 1 বছর বা তার কম সময়ের জন্য প্রতিষ্ঠানের আমি কি করি? আমি ঋণ সংগ্রহ করি। তো তোমরা যেহেতু আমরা ঋণ সংগ্রহ করি, ঋণ সংগ্রহ করাটাও একটা অর্থায়ন। ঋণ ব্যবস্থাপনা নাম হলো কেন? ঋণ ব্যবস্থাপনা নাম হলো একটা কারণে, সেটা হলো যে আমি যে অর্থায়নটা করব, আমি যে অর্থটা আনবো, এই ঋণ এই টাকাটা আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য করব, সেটা 1 বছর বা তার কম সময়ের জন্য।
তো স্বল্পমেয়াদী অর্থায়ন খেয়াল রাখবা, ঋণ ব্যবস্থাপনার মধ্যে শুধু যে নগদ টাকায় আমরা ঋণ সংগ্রহ করব বিষয়টা তা না, আমরা পণ্যের মাধ্যমেও ঋণ করা যায়। কিভাবে দেখো, সেখানে আমরা একটা হলো যে ব্যবসায় ঋণ বা যেটাকে আমরা ট্রেড ক্রেডিট বলে থাকি। মনে রাখ, ট্রেড মানে ব্যবসা, ট্রেড মানে বাণিজ্য, আর অ্যাকাউন্টিংয়ে যেমন আমরা বলি ক্রেডিট মানি হলো বাকি। ক্রেডিট মানে অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে ক্রেডিট বলতে বাকি বোঝায়, অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে ক্রেডিট বলতে বাকি, ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ক্রেডিট বলতে বোঝায় ব্যবসা ঋণ। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হলো বাণিজ্যিক পত্র, যেটাকে আমরা কমার্শিয়াল পেপার বলি, কমার্শিয়াল পেপার আমরা বলে থাকি, কমার্শিয়াল পেপার। কেমন? আচ্ছা, এবার আমরা কমার্শিয়াল পেপারের মাধ্যমেও আমি অর্থ সংগ্রহ করতে পারি, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। এরপরে আমরা যেটার মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করতে পারি, স্বল্পমেয়াদী ঋণ বলি যেটাকে আমরা, সেটা হলো যে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, বা যেটাকে আমরা বলি শর্ট টার্ম ফাইন্যান্স, যেটাকে আমরা বলি শর্ট টার্ম ব্যাংক লোন, যেটাকে আমরা শর্ট টার্ম ব্যাংক লোন বলি। অনেক সময় তোমরা দেখবা যে আশা ব্যাংক, তারপরে তোমার আশা ব্যাংকের পরে আছে যেমন গ্রামীণ ব্যাংক বা বিভিন্ন ঋণ দান প্রতিষ্ঠান, গ্রামের মধ্যে গিয়ে দেখবা ওদেরকে 5,000 টাকা 7,000 টাকা দিয়ে আসে। কেন? কি কারণে? ওই যে ওরা স্বল্প মেয়াদী ঋণ দেয়, তারা প্রতি সপ্তাহে তারা কিস্তি পরিশোধ করে। তো দেখা গেছে সেখানে এই স্বল্প মেয়াদী ঋণটা ওইটার অন্তর্ভুক্ত, যেটা 1 বছর বা তার কম সময়। কেমন? এরপরে আমরা আরেকটা জিনিস এখানে পড়বো, সেটা হলো যে সেটাকে আমরা বলি ঘূর্ণায়মান ঋণ চুক্তি। ঘূর্ণায়মান ঋণ চুক্তি যেটাকে আমরা বলি রিভলভিং ক্রেডিট এগ্রিমেন্ট। আমি বিভিন্ন সময় ভাগে ভাগে আমি ঋণ সংগ্রহ করবো, মানে ঘুরাই ঋণ সংগ্রহ আমি দেখাবো। তো আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের পরীক্ষায় এই 3টা থেকে 100% অঙ্ক আসবে। ব্যবসায় ঋণ, বাণিজ্যিক পত্র, স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। তাহলে আমরা এখানে বাণিজ্যিক পত্র আমরা যেটা বলি সেটা হলো যে আমরা এই ঋণ ব্যবস্থাপনা আমি কি করলাম, ঋণ ব্যবস্থাপনা একটা কারণে এখানে আমি যতগুলো লিখলাম এই ঋণ ব্যবস্থাপনা আন্ডারে প্রত্যেকটাই আমি ঋণ আকারে গ্রহণ করব আমার ব্যবসায় অর্থের জন্য। আমার ব্যবসা অর্থের প্রয়োজন, আমি বাইরের থেকে যে টাকাটা সংগ্রহ করব সেগুলা এই মাধ্যমে যদি আনি তাহলে এগুলাকে বলা হয় ঋণ। এগুলা ঋণের মাধ্যমে আমরা সংগ্রহ করব। কেমন? তো এবার আমরা আশা করি তোমরা জিনিসটা তুলে নিয়েছ। এবার আমরা যে কাজটা করব, যে ব্যবসায় ঋণ জিনিসটা কি সেটা আমরা একটু আলোচনা করব। ব্যবসায় ঋণতে আমি কি বুঝি? কেমন? ব্যবসায় ঋণ বিষয়টা কি? আমরা ব্যবসায় ঋণতে যে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করা, আমরা অ্যাকাউন্টিং এ পড়ছি বাকিতে পণ্য ক্রয় করা, এটা কিন্তু আসলে এরকম না। ব্যবসায় ঋণটা হবে, তোমাদের দেখাচ্ছি, যেমন আমি বলি, যেমন মিস্টার এক্স বাকিতে 5,000 টাকার পণ্য ক্রয় করলেন। এটা আমরা জানি যে বাকিতে ক্রয়, এটা বাকিতে ক্রয়। মিস্টার এক্স 5,000 টাকার পণ্য ক্রয় করলেন, এটা আমরা নর্মালি অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে বলি বাকিতে ক্রয় করা। তুমি এখানে দেখবা 2, 10, নিট 30 এরকম কোনো কন্ডিশন দেখবা 2, 10, নিট 30, তখন বুঝে নিবা ওইটা আসলে একটা ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণটা হলো যে
একটা নির্দিষ্ট সময়ে পরিশোধের সাথে পণ্য ক্রয় করা, অথবা একটা নির্দিষ্ট সময়ে পাওয়ার সত্ত্বে পণ্য ক্রয় করা। তাইলে আমরা এরকম, ঠিক আছে। তাহলে এর মধ্যে বিক্রয়ের মধ্যে যখনই তুমি দেখো যে তোমার এখানে এই কথাটা থাকবে, তখন তুমি বুঝে নিবা যে এটা ব্যবসায়ী ঋণ। কেমন? তাইলে আমরা ব্যবসায়ী ঋণ বলতে যেটা বুঝি, ধরো তুমি একজনের কাছ থেকে 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করলা, ক্রয় করার পরে তোমাকে সে বলে দিল যে আপনি টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করতে যদি পারেন তাহলে আমি আপনাকে একটা ছাড় দিব, আর না পারলে আপনি আমাকে পুরো টাকা দিতে হবে। যেমন এটা তো ব্যবসায়ী ঋণ হলো বাকিতে পণ্য ক্রয় করা নির্দিষ্ট মেয়াদে পরিশোধের সত্ত্বে, অথবা বাকিতে পণ্য বিক্রি করা নির্দিষ্ট মেয়াদে পাওয়ার সত্ত্বে। আশা করি তোমরা ব্যবসায়ী ঋণটা ক্লিয়ার হয়েছে। কেমন? তাহলে ব্যবসায়ী ঋণটা আমরা বুঝলাম যে ব্যবসায়ী ঋণ হলো বাকিতে পণ্য ক্রয় করা অথবা বিক্রয় করা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের, অথবা এখন এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ হলো ক্রেতা আর পক্ষ হলো বিক্রেতা। একটা পক্ষ ক্রেতা, আরেকটা পক্ষ হলো কি, আরেকটা পক্ষ বিক্রেতা। ক্রেতা হলো যে নির্দিষ্ট মেয়াদে পরিশোধ করবে শর্তে পণ্যটা ক্রয় করে। তাহলে এখানে ক্রেতা হলো নির্দিষ্ট মেয়াদে পরিশোধের সত্ত্বে পণ্যটা ক্রয় করে, বিক্রেতা হলো নির্দিষ্ট মেয়াদে পরিশোধের সত্ত্বে পণ্যটা বিক্রয় করে। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যবসায় ঋণ কি। এবার আমরা শিখব এই ব্যবসায় ঋণের ব্যয় কি। ব্যবসায় ঋণের ব্যয় কেমন? ব্যবসায় ঋণের ব্যয়, প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে ব্যবসায় ঋণের ব্যয় এই হলো ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের ব্যয় এটাকে আমরা বলি কস্ট অফ ট্রেড ক্রেডিট। একটা হলো ব্যবসায় ঋণ, আরেকটা হলো ব্যবসায় ঋণের ব্যয়। তো ব্যবসায় ঋণের ব্যয়টা কি দেখো, একটু খেয়াল করো। ব্যবসায় ঋণ, একটা ব্যবসায় ঋণ হলো যেমন আমি একটি পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় 2, 10, নিট 30। আমি এক পণ্য ক্রয় করলাম, খেয়াল করো, আমি একটি পণ্য ক্রয় করলাম যে মনে করো একটা অ্যামাউন্টে পণ্য ক্রয় করলাম, ধরো ক্রয় হলো 10,000 টাকা। আমি 10,000 টাকা দিয়ে একটি পণ্য ক্রয় করলাম। এই পণ্যটা আমি যে ক্রয় করলাম আমাকে বলে দিল যে 10 দিনের মধ্যে, সাপোজ আমি যদি বলি আজকে হলো অক্টোবর 13, আমাকে বলে দিল তুমি অক্টোবরের 23 তারিখের মধ্যে যদি আমার 10,000 টাকা পরিশোধ করতে পারো তাহলে তুমি পার্সেন্ট কি হবে, 2% তুমি ছাড় পাবা, 2% তুমি ডিসকাউন্ট পাবা, 2% তুমি বাট্টা পাবা। এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। কেমন? আমরা বেসিক জিনিসটা যদি না বুঝি আমরা আসলে কখনোই অঙ্কে ভালো করতে পারবো না। আমরা হুটহাট করে অঙ্ক করতে পারবো, এটা একটা সময় গিয়ে আমাদের আর কাজে লাগবে না। এই জন্য যে কোনো অধ্যায়ের ফিন্যান্সের বিষয়গুলা খেয়াল রাখবা, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে ইন ফিউচারে তুমি ভালো করবা, না হলে অ্যাজ ইউজুয়াল কাজ হবে না। তাহলে ব্যবসায় ঋণের ব্যয় কি? ধরো আমি পণ্য ক্রয় করলাম, ক্রয় করার পরে আমাকে বলে দিল যে তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিবা। তাহলে 13 তারিখে আমি পণ্যটা ক্রয় করলাম, 23 তারিখের মধ্যে আমি পণ্যটা পরিশোধ করে দিলাম। খেয়াল করো, যদি আমি পরিশোধ করে দেই 23 তারিখে 10,000 টাকা পরিশোধ যদি করে দেই তাহলে আমি 10% ছাড় পাবো। আচ্ছা, আর যদি আমি সেটা না করি তাহলে আমাকে ঠিক 30 দিন পরের মাসের 13 তারিখে গিয়ে আমাকে টাকাটা পরিশোধ করতে হবে। তো যেহেতু পরের মাসের 13 তারিখে আমার টাকা পরিশোধ করলে পুরো টাকা করতে হবে, এখন যেহেতু আমি যদি ছাড় পাই তাহলে আমি এখন কি করব, 2% কত, 10,000 টাকার 2%,
200 টাকা, কেমন? 10,000 টাকার 2% হলো 200 টাকা। তাহলে আমি এই 200 টাকা আমি কম কম দিব, তাহলে আমি তাকে কত দিব? 9,800 টাকা। আমি বাট্টা পেলাম কত? 200 টাকা। আচ্ছা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে ব্যয় বলতে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা ব্যয় বলতে কি ছিল? ব্যয় বলতে ছিল যে আমি যদি পরিশোধ করি তাহলে ব্যয়টা কি? ব্যয় বলতে কার ব্যয় হচ্ছে? আমি তো পণ্য ক্রয় করলে আমার ব্যয় হচ্ছে না। যদি আমি 10 তারিখের মধ্যে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে আমি 200 টাকা কম দিব, তাহলে সেটা আমার তো, আমি ক্রেতা, আমার তো লাভ। তাহলে ব্যয়টা কার? ব্যয়টা হলো বিক্রেতার। তার মানে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতা পরিশোধ করতে পারে ডিসকাউন্ট সময়ের মধ্যে, তাহলে ব্যয়টা হচ্ছে কার? ব্যয়টা হচ্ছে বিক্রেতার। কেমন? বিক্রেতা কত পাচ্ছে? 9,800 টাকা। আচ্ছা, ধরো ক্রেতা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হলো, সে বিক্রেতা ঠিক পরের মাসের 13 তারিখে গিয়ে তোমার 10,000 টাকা পরিশোধ করলো, তাহলে ব্যয়টা কার? তাহলে ব্যয়টা হলো ক্রেতার। তার মানে আমরা একটা জিনিস বুঝবো, ব্যবসায় ঋণের ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হলো যে ব্যবসায় ঋণের ব্যয়ের মধ্যে বাকিতে পণ্য ক্রয় করা এবং একটা নির্দিষ্ট মেয়াদে পরিশোধের সত্ত্বে সেটা ক্রয় করা অথবা বিক্রয় করা। তাহলে ক্রেতা যদি সুবিধা গ্রহণ করে তাহলে বিক্রেতার জন্য ব্যয়, আবার বিক্রেতা যদি সুবিধা যদি না পায়, সে যদি পুরো টাকা পায় তাহলে ক্রেতার ব্যয়। হ্যাঁ, তাহলে দুইজন পক্ষেরই হতে পারে ব্যয়। তাহলে আমরা যেটা বুঝলাম যে ব্যবসায় ঋণের ব্যয়টা হলো ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই ব্যয় হতে পারে। ক্লিয়ার? খেয়াল রাখবা তোমরা অনেকে দুই পক্ষের ব্যয় হতে পারে, ক্রেতারও হতে পারে বিক্রেতারও হতে পারে। আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে ফেলি, আমি ক্রেতা, তাহলে হবে বিক্রেতার ব্যয়। আমি যদি পরিশোধ করতে না পারি, ফুল টাকা দেই, তাহলে হবে আমার, তাহলে বিক্রেতার কোনো ব্যয় হবে না। আমার কেন ব্যয় হবে? আমি ধরে নিব যে আমি 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারার কারণে আমার ওই পরিমাণ টাকাটা ব্যয় হচ্ছে। যাই হোক, আমরা অঙ্কেতে চলে যাই। তাহলে ব্যবসায় ঋণের ব্যয়টা আমরা কনসেপ্টটা ক্লিয়ার হলাম। তোমাদের যারা ব্যবসা গ্রুপ থেকে এসেছো তাদের জন্য হয়তো কিছুটা সহজ হবে। তোমরা যারা সায়েন্স থেকে আসছো বা আসছো অন্যান্য, তাদের জন্য জিনিসগুলো অনেকটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আর তাড়াহুড়া করার কিছু নেই। তোমরা 9, 10-এ যেটা পড়ে আসছো সেটা যদি এখন পারি বলে 9, 10-এ যেটা পড়ে আসছো হয়তো সেখানে কনসেপ্টটা কতটুকু জানো সেটা তোমাকে এখানে জাস্টিফাই করার একটা সুযোগ আছে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলে যে ব্যবসায় ঋণ এবং ব্যবসায় ঋণের ব্যয়ের মধ্যে একটা তফাৎ আমরা আজকে আলোচনা করলাম। এবার আমরা করব এই ব্যবসায় ঋণের ব্যয়টা দুই ধরনের হয়। ব্যয়টা একটা হলো সরল সুদ এবং একটা হলো চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদটা হলো যে সুদটা প্রতি নির্দিষ্ট সময় পর্যন্ত সমান থাকে, সবসময় সুদটা সমান থাকে। ঠিক আছে? তো আমরা এখানে করব যে কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কেটিসি সমান সমান D100D গুণন 360 সিপি মাইনাস ডি গুণন 100। কেমন? তোমরা অনেকেই এটা দেখে থাকবা যে তোমরা বইয়ের মধ্যে লেখো সিডিআর, তাই না? সিডিআর অনেক সময় বইয়ে দেখবা তোমরা সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট। মনে রাখবা অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স মুদ্রার এপিট ওপিট। অ্যাকাউন্টিংয়ে বলছে যে ডিসকাউন্ট বলতে শুধুমাত্র একটা ডিসকাউন্টকেই বোঝায়, সেটা হলো ক্যাশ ডিসকাউন্ট। আর ট্রেড ডিসকাউন্ট যেটাকে আমরা ব্যবসা বাট্টা বলি, যেটাকে আমরা কারবারি বাট্টা বলে থাকি, ওই কারবারি বাট্টা কখনো অ্যাকাউন্টিংয়ের কোনো রেকর্ডে সেটা আসবে না। তার মানে আমরা অ্যাকাউন্টিংয়ে যেখানেই কোনো বাট্টা দেখব, যেখানে কোনো ডিসকাউন্ট দেখব, সেখানে আমরা সেটাকে ধরে নিব সেটা একটা কি, সেটা ক্যাশ ডিসকাউন্ট। তো এখানে তোমরা ডিও লিখতে পারো, সিডিআরও লিখতে পারো। কেমন? দুইটাই লিখতে পারো। আমি তোমাদেরকে ডি দিয়েই করলাম সংক্ষেপে, আশা করি তোমরা বুঝছো।
এবার আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। আমি আমার বই থেকে একটা তোমাদেরকে অঙ্ক দিচ্ছি, তোমরা দেখো। সেটা হলো যে এখানে আছে, দেখো অঙ্কটা হলো একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যবসায় প্রতিষ্ঠানের একটি ব্যবসা প্রতিষ্ঠানের 1,00,000 টাকার বাকির শর্তগুলো দেওয়া হলো। মনে রাখবা তোমরা এখানে কেটিসির মধ্যে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যে তোমরা টাকাটা এখানে মুখ্য বিষয় নয়। তো এখানে আমি লিখি একটি ব্যবসা প্রতিষ্ঠানের 1,00,000 টাকার বাকি শর্তগুলো দেওয়া হলো। কেমন? শর্তগুলো কি কি আমি একটা শর্তে তোমাদেরকে করাবো, সেটা তোমরা দেখো। সেটা হলো, ধরো আছে যে 215 নিট 30, একটা শর্ত ধরো এখানে দেওয়া আছে। 215 তোমরা অনেকেই জানো। তো বিষয়গুলো আমি তোমাদেরকে আমার মতো করেই পড়াবো, ধীরে 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 আমি তোমাদেরকে অধ্যায়টা চেষ্টা করব। তো এখানে আমরা একটা অঙ্কটা করার চেষ্টা করব। সেটা হলো যে তোমরা দেখো এখানে 215, 2 মানে ডিসকাউন্ট রেট, যেটাকে আমরা ডি বলি, বারটা এটা হলো 2%, 2%। কেমন? 15 মানে হলো যে ডিপি, ডিপি মানে হলো ডিসকাউন্ট রেট, বা যেটাকে বলা হয় বার্টার ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড মানে বার্টার মেয়াদ, বার্টার সময় আমি কত দিনের জন্য পাচ্ছি, সেটা হলো 15 দিন। কেমন? আরেকটা হলো সিপি, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, মানে হলো বাকির সময়, কেমন? তো আমরা কেটিসি মানি হলো, এখানে আমরা লিখব কেটিসি মানি হলো কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তোমাদের মনে হচ্ছে আমি যদি সিটিসি লিখি, মনে রাখবা ফিন্যান্সে কস্ট বলতে কে দিয়ে কস্ট বোঝায়, সি কে দিয়ে নাই। কেমন? ঠিক আছে। তো এখানে আমরা তার মানে যদি সে 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারে, কত টাকা? এই 1,00,000 টাকা, তাহলে সে 2% ছাড় পাবে। কেমন? আর যদি সে এই 15 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে যদি না পারে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে যেটা করতে হবে সেটা হলো তাকে পূর্ণ টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনগুলা লিখলাম। তো এখানে আমরা দেখব যে 200 - 2 গুণন 360, সিপি হলো 30, ডিপি হলো 15 গুণন 100। মনে রাখবা ফিন্যান্সে গড়ে 360 দিন ধরা হয়। আলোচনা করা হয়। তো এখানে 360 হইল ফিন্যান্সের গড় ব্যয় হলো, দিন হইল 360। আমরা যখন অ্যাকাউন্টিং করব সেখানে আমরা যে জিনিসটা আছে সেটা হলো যে অ্যাকাউন্টিং আমরা যখন দিনের হিসাব করি সেখানে আমরা 365 দেখাই, কিন্তু যখনই আমরা ফিন্যান্সে আমরা গড়ে
হিসাব করি তখন সেটা 360। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব 298 গুণন 360 আর হলো 15 গুণন 100। তাহলে আমরা এটা করে ফেলি। 0.020408 গুণন 24 গুণন 100। পয়েন্ট 0.020408 গুণন 24 গুণন 100, তাহলে 49.15%। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে স্যার এখানে আপনি কেন 360 দিয়ে এটাকে ভাগ দিলেন? হ্যাঁ, এখানে 360 দিয়ে কেন ভাগ দিলেন? এখানে খেয়াল রাখবা, স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে মূল কনসেপ্ট হলো আমি একটা অল্প সময়ের জন্য আমি একটা হিসাব, যেমন আমি ঋণটা কিন্তু 30 দিনের জন্য আমি এই যে ব্যবসায় ঋণটা আমরা বের করি এটা 30 দিনের, কিন্তু 30 দিনকে খেয়াল রাখতে হবে, এটাকে আমার বছরের মধ্যে নিয়ে নিতে হবে। কারণ হিসাবটা যদি আমি একবারে আমি ব্যয় করি, একবারে আমার ব্যয় করলে আসবে 2%, যদি আমি সেটাকে তাহলে বছরে নিয়ে যাব, এক বছরে সেটা করব, তাহলে আমার ব্যবসায় ঋণের ব্যয় হলো 49.15%। তোমাদের আরেকটা বলে রাখি, তোমরা অনেকে জানতে চাইছ যে ব্যবসায় ঋণ, একটা হলো ব্যবসায় ঋণ, হ্যাঁ, এবং ব্যবসায় ঋণের ব্যয়, দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য তোমরা অনেকে জানতে চাইছ। ব্যবসায় ঋণ হলো যে আমি যদি নির্দিষ্ট মেয়াদে বাকিতে পণ্য ক্রয় করি পরিশোধের শর্তে, তাহলে সেটা হবে ব্যবসায় ঋণ। যেমন আমরা অ্যাকাউন্টিংয়ে পড়ি যে বাকিতে পণ্য ক্রয় করা, সেটা ব্যবসায় ঋণ হবে না। যদি আমি বলি যে বাকিতে পণ্য ক্রয় অথবা বাকিতে পণ্য বিক্রয় 2-10-30 বা নির্দিষ্ট মেয়াদে পরিশোধের শর্তে, তাহলে সেটা আমার কি হবে? তাহলে সেটা আমার ব্যবসায় ঋণ হবে। তাহলে ব্যবসায় ঋণের জন্য একটা শর্ত লাগবে। আমরা তো পণ্য ক্রয় বিক্রয় করব, ব্যবসা করা মানে পণ্য ক্রয় বিক্রয় করা, এটাই তো বিজনেস। তো ব্যবসা পণ্য ক্রয় বিক্রয় আমরা যখনই করতে যাব, পণ্য ক্রয় বিক্রয় করতে গেলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে পণ্য ক্রয় করা এবং বিক্রয় করার মধ্যে যে শর্তটা আরোপ করা হয়, সেই শর্তর জন্যই সেটা হয়ে যায় ব্যবসা ঋণ। এটাকে আমরা ব্যবসায় ঋণ বলি, বা যেটাকে আমরা ট্রেড ক্রেডিট বলি। কেমন? এরপরে ব্যবসায় ঋণের ব্যয় জিনিসটা কি? ধরো আমাকে সুযোগ দিল যে আমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারার জন্য, যেমন আমাকে এখানে বলল 1 থেকে 10 দিনের মধ্যে দিলে আমি 2% কত পাবো? ছাড় পাবো। কিন্তু আমি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারি নাই। যেহেতু আমি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারিনি, তাহলে আমাকে কি করতে হবে? পুরো অর্থটা আমাকে পরিশোধ করতে হবে। তাহলে আমি ধরে নিব আমি ওই 10 দিনের মধ্যে পরিশোধ না করার কারণে আমার যেই ব্যয়টা হচ্ছে সেটা আমি নির্ণয় করতেছি। কেমন? আচ্ছা, তাহলে এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করে ফেলি তাহলে আবার ব্যয় আসবে কোত্থেকে? না, একটা প্রশ্ন। মনে রাখবা, আমি যদি ক্রেতা হই, আমি যদি পণ্য ক্রয় করি, আমাকে কিন্তু যে পণ্যটা বিক্রি করছে যে আমার কাছে, আমি যদি নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকাটা পরিশোধ করে ফেলতে পারি তাহলে আমি ছাড় পাচ্ছি, কিন্তু বিক্রেতার কাছে সেটা ব্যয়। ঠিক আছে, সেটা বিক্রেতার কাছে ব্যয়, কারণ বিক্রেতা আমাকে ছাড় দিচ্ছে। আবার বিক্রেতা যদি আমি যদি নির্দিষ্ট মেয়াদে যদি পরিশোধ করতে ব্যর্থ হই, তাহলে ওই ব্যর্থ হওয়ার কারণে আমার যে 2% যে ব্যয় হচ্ছে সেটা ক্রেতার ব্যয়, সেটা বিক্রেতার কোনো ব্যয় নয়। এই জন্য আমরা যখন কেটিসির অঙ্ক করব বা ব্যবসায় ঋণের ব্যয় করব, সেখানে আমরা খেয়াল রাখব যে এই ব্যয়টা বলতে আমরা ক্রেতার ব্যয়ও বুঝি, বিক্রেতার ব্যয়ও বুঝে থাকি। দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা যে কোনো একটা ব্যয় নির্ণয় করি। ক্লিয়ার? আশা করি তোমরা আজকে এই মেথডটা তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছ।
আমি তোমাদেরকে আগামী মঙ্গলবারে, আমার প্রতি মঙ্গলবার 10:30টায় ক্লাস হবে, আগামী মঙ্গলবারে আমি এটার পরের নিয়মটা তোমাদেরকে করাবো। আশা করি তোমরা আগামী মঙ্গলবারে সবাই উপস্থিত থাকবা। আরেকটা বিষয় হলো যে তোমরা যেখানে যাই করো না কেন, তোমরা বেসিক জিনিসগুলা আর দিকে তোমরা অবশ্যই গুরুত্ব দিবা। বেসিক জিনিস না জানলে তোমরা ভালো কিছু করতে পারবা না। আর আগামী ক্লাসে আমরা দুটা নিয়ম শিখব। একটা নিয়ম হলো প্রাপ্য বিল, কমার্শিয়াল পেপার, আরেকটা হলো স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। এই দুইটা জিনিস আমরা আগামী মঙ্গলবারে শিখব। ততদিনে তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিয়মিত ক্লাস করবা এবং আমাদের সব স্যারের ক্লাসগুলা তোমরা নিয়মিত দেখবা। আশা করি আমি তোমাদের পরবর্তী প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করব ভালোভাবে নেওয়ার জন্য। আমাদের আগের দুটো ক্লাস আমরা নেটওয়ার্ক বিভিন্ন সমস্যার কারণে আমরা নিতে পারিনি ভালোভাবে। তো তোমরা আমার প্রতিটা ক্লাসে এইভাবে পাবা। আশা করি তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। আর তোমরা সবাই বই কিনে নিতে পারো। তোমরা ফিন্যান্সে তোমরা অনেক বই আছে বাজারে, বিভিন্ন ধরনের বই আছে, বইগুলা কিনে নিতে পারো। মনে রাখবা, বইয়ের চেয়ে বড় কথা হলো তুমি সব বইয়ের একই লেখা, একই পড়া, একই অঙ্ক, তোমার নিজের কাছে সব কিছু হলো মেইন। একজন জানতে চাইছে যে কেটিসি সম্পর্কে আরেকটু বলেন। কেটিসিটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। মনে রাখবা, কস্ট অফ ট্রেড ক্রেডিট। কে ফিন্যান্সে কে মানে কস্ট মানে ব্যয়, অ্যাকাউন্টিংয়ে সি মানে কস্ট মানে ব্যয়। তো কে টি সি, কে মানে কস্ট, টি মানে ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, সি মানে ক্রেডিট বাকিতে। অ্যাকাউন্টিংয়ে আমরা ক্রেডিট বলতে বুঝি যে সেটা বাকি, ফিন্যান্সে আমরা ক্রেডিট বলতে বুঝি সেটা ঋণ। তো এই জন্য তোমরা খেয়াল রাখবা যে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স এই দুটা বিষয় তুমি যখনই ভালো করে ফিন্যান্স বুঝতে যাবা, তোমাকে যে কোনোভাবে অ্যাকাউন্টিংয়ে সে কনসেপ্টটা আসবে। এই জন্য তোমরা যারা অ্যাকাউন্টিংয়ে খুবই ভালো বুঝো তাদের জন্য ফিন্যান্সটা তুলনামূলক সহজ হবে। আর যারা অ্যাকাউন্টিং কম বুঝো তারা অ্যাকাউন্টিং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।